দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়ালটন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে। প্রধান উপদেষ্টার সাথে দেখা করে শিল্প কারখানার নিরাপত্তা চাইলেন ব্যবসায়ীরা। বিভিন্ন শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার। বৈদেশিক ঋণ চুক্তি খতিয়ে দেখবে শ্বেতপত্র প্রণয়ন কমিটি। অর্থনীতির নানা বিষয়ে নেবে অংশীজনদের মতামত। পাবনায় এবারও অর্জন হয়নি ধান চাল সংগ্রহের লক্ষ্য। চালের দর নিয়ন্ত্রণ না করা গেলে সফল হবে না এই কার্যক্রম। মত মিলারদের। এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। চলমান পরিস্থিতিতে বিভিন্ন এলাকায় শিল্প প্রতিষ্ঠানে ভাঙচুর বন্ধ সহ সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় 6 সদস্যের একটি ব্যবসায়ী দল প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করে এই দাবি জানান। তারা বলেন, নিরাপত্তা নিশ্চিত না করা গেলে বাতিল হতে পারে অনেক ক্রয়াদেশ, যার প্রভাবে বাধাগ্রস্ত হতে পারে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা। আপনার এলাকার সকলের যানবাহন নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আছে। আওয়ামী লীগ সরকার পতনের আগে কয়েক দফা কারফিউ ও শাটডাউনের প্রভাবে স্থবিরতা নেমে এসেছিল তৈরি পোশাক শিল্পে। উদ্যোক্তাদের তথ্য মতে সে সময় ক্ষতি হয়েছিল প্রায় 10,000 কোটি টাকার উপরে। সেই ক্ষত কাটিয়ে উঠতে না উঠতেই বেশ কিছু দাবিতে ফের অস্থিরতা তৈরি হয়েছে গাজীপুর ও সাভারের পোশাক সহ বেশ কিছু শিল্প কারখানায়। শ্রমিক অসন্তোষ সামাল দিতে সোমবার অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয় অন্তত 50টি কারখানা। আজ সকালেও জড়ো হওয়ার চেষ্টা করেছিল বিভিন্ন কারখানার শ্রমিকরা। তবে কারখানাগুলোর নিরাপত্তা নিশ্চিতে সেনা সদস্য সহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তৎপরতার কারণে কিছুটা স্বাভাবিক হয়েছে পরিস্থিতি। অধিকাংশ কারখানায় চলছে উৎপাদন, তবে এখনো শঙ্কা কাটেনি শিল্পোদ্যোক্তাদের। আমরা গতকালকেও বলেছি যে শ্রমিকদের যে কোনো ন্যায্য দাবি আমরা অতীতেও আমরা গ্রহণ করে নিয়েছি, এখনো আমরা করতে প্রস্তুত রয়েছি। বাট ফ্যাক্টরির মধ্যে তাণ্ডব চালিয়ে ফ্যাক্টরি বন্ধ করে রাজপথে নয়, সেটা অবশ্যই আলোচনার মাধ্যমে আলোচনার টেবিলে বসে সেগুলি সমাধান হবে। যৌক্তিক দাবিগুলি আমরা টেবিলে বসেই সমাধান করব, কিন্তু অযৌক্তিক শ্রম আইন বিরোধী কোনো দাবি গ্রহণযোগ্য নয়। আর এখন যেভাবে এটাকে করা হচ্ছে, এটা কোনো সময় নয় যে এমনিতে আমরা গত 1.5-2 মাস যাবৎ আমরা ক্ষতিগ্রস্ত, এরপরে আবার এখন আরেকটা ইস্যু নিয়ে অশান্ত করবে, ক্ষতিগ্রস্ত করবে, এইভাবে এটা কোনোভাবেই বরদাস্ত করা যায় না। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হলে আবারও ক্রয়াদেশ হারানোর আশঙ্কা প্রকাশ করেছেন ব্যবসায়ীরা। আশা করি এটা যত দ্রুত সম্ভব এটাকে কন্ট্রোলে নিয়ে আসতে হবে। আদারওয়াইজ আমাদের ব্যবসা গত 1-1.5 মাস যাবত তো অনেক ক্ষতি হয়েছে, এই ক্ষতিটা যেন আর প্রলং না হয়। কারণ বায়ারদের মধ্যে একটা আস্থা কিন্তু ফিরে আসছে, সেই আস্থাটাকে ধরে রাখতে হবে। ধরে রাখতে হলে এই ধরনের যদি সংকট তৈরি হয়, আন্দোলনের এই ধরনের আওয়াজ আসে, তাহলে বায়াররা কিন্তু আবারও একটা অনিশ্চয়তার মধ্যে থাকবে। ফলে অর্ডার কমে যাবে, দেশ ক্ষতিগ্রস্ত হবে, আমরা তো হবই। এমন বাস্তবতায় 6 সদস্যের একটি ব্যবসায়ী দল বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সাথে। এ সময় দেশের অর্থনীতির চাকা সচল রাখার স্বার্থে শিল্পাঞ্চলে অস্থিরতা বন্ধের পাশাপাশি নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন তারা। লোকজন যদি আগুন দেয়, লোকজন আইসা যদি আমার ফ্যাক্টরি ভেঙে ফেলে, তাইলে কিন্তু আমাদের ব্যবসা বাণিজ্য ব্যাহত হবে। উই আর গোয়িং টু সাপোর্ট দি ইন্টারিম গভর্নমেন্ট আপনাদের কাজ করার জন্য, এবং সামনেও আমরা আপনার সাথে থাকব। কিন্তু আমাদেরকে আমাদের কাজকর্ম ব্যবসা বাণিজ্য করার জন্য সেই পরিবেশটা একটু এনশিওর করতে হবে, যাতে করে ল এনফোর্সিং এজেন্সিসগুলো ঠিকভাবে কাজ করে। তথ্য বলছে দেশের মোট রপ্তানি এর 85% আসে তৈরি পোশাক রপ্তানির মাধ্যমে। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। এদিকে একটি মহল পরিকল্পিতভাবে তৈরি পোশাক খাতকে অস্থিতিশীল করার পায়তারা করছে বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা। দোষীদের চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনার কথাও জানান তিনি। মঙ্গলবার সচিবালয়ের নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন উপদেষ্টা। দেশের অর্থনীতিতে শিল্প খাতের অবদান প্রায় 37%, আর এ খাতের উপর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত প্রায় 7.5 কোটি মানুষ। তবে সম্প্রতি গার্মেন্টস সহ শিল্প খাতের কিছু কিছু কারখানায় তৈরি হয়েছে অস্থিরতা। শ্রম উপদেষ্টা জানিয়েছেন, একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে এ খাতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। বহিরাগত যাদের শ্রম এবং শিল্পের সাথে কোনো সম্পর্ক নেই, এমন কিছু লোকজনকে দেখা যাচ্ছে যারা হেলমেট পরে এবং হাফ প্যান্ট পরে এসে বিভিন্ন কারখানায় ঢিল ছুটছে, হামলা করছে। তো আমরা স্পষ্টভাবে বলতে চাই যে এ ধরনের যারা দুষ্কৃতিকারী এবং বহিরাগতরা এসে দেশের শিল্প ধ্বংসের মতো
পায়তারা এবং ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নেবে। শ্রম উপদেষ্টা জানান, শ্রমিক নেতাদের সাথে বৈঠক করে এরই মধ্যে দায়ীদের চিহ্নিত করা হয়েছে, এদেরকে আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি। যারা ষড়যন্ত্র করছে এবং দুষ্কৃতিকারী যারা আছে, যাদেরকে চিহ্নিত করা গেছে, শ্রমিক নেতৃবৃন্দ এক্ষেত্রে একমত হয়েছেন এবং আমাদের কাছেও তথ্য আছে, তাদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নেবে। এ ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না। গার্মেন্টস কারখানাগুলোতে যেন কাজের পরিবেশ ফিরে আসে, সে বিষয়ে মালিক, শ্রমিক ও সরকার সবাই মিলেই কাজ করছে বলেও জানিয়েছেন উপদেষ্টা। যৌথ বাহিনী সেখানে কাজ করছে এবং তারা সেখানে মাইকিং করছে এবং মালিক পক্ষ থেকেও মাইকিং করা হচ্ছে এবং এই কারণেই পরিস্থিতি কিছুটা আজকে আমাদের কন্ট্রোলে এসেছে এবং আমি মনে করি যে আগামী 2-3 দিনের মধ্যে পুরোপুরি নিয়ন্ত্রণে চলে আসবে। 2023 সালে বিগত সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করার কারণে যেসব শ্রমিকদের বিরুদ্ধে মামলা হয়েছিল সেগুলো দ্রুত প্রত্যাহারের আশ্বাসও দিয়েছেন তিনি। জাহেদ সেলিম, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। অর্থনীতির সার্বিক দিকের পাশাপাশি বৈদেশিক ঋণ চুক্তি খতিয়ে দেখবে শ্বেতপত্র প্রণয়ন কমিটি। দেশ ও দেশের বাইরে অবস্থানরত নাগরিক ও অংশীজনদের সাথেও আলোচনা করবেন তারা। মঙ্গলবার পরিকল্পনা কমিশনের দ্বিতীয় বৈঠক শেষে কমিটির প্রধান এসব কথা জানান। গেল 1.5 দশকে বিগত সরকারের আমলে অর্থনৈতিক অব্যবস্থাপনা, দুর্নীতি, অর্থপাচার আর প্রকল্প গ্রহণের মাধ্যমে দেশি বিদেশি ঋণ নেয়ার ফলে অর্থনৈতিক পরিস্থিতি অত্যন্ত নাজুক হয়ে পড়ে। একই সাথে বেড়েছে সার্বিক মূল্যস্ফীতির হার। এমন বাস্তবতায় দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা নিয়ে শ্বেতপত্র প্রকাশে কমিটি গঠন করা হয়। সেই কমিটির দ্বিতীয় সভা ছিল আজ। বৈঠক শেষে কমিটির প্রধান জানান, কমিটির সদস্যদের মধ্যে দায়িত্ব বন্টন করা হয়েছে। আজকে সুনির্দিষ্টভাবে আমাদের এই কি বিষয়ের উপর আমরা মনোযোগ দিব সেই বিষয়গুলোকে আমরা চিহ্নিত করেছি। সেই বিষয়গুলোকে কিভাবে লিখবেন সেটার দায়িত্ব বন্টন করেছি এবং আমরা একই সাথে সিদ্ধান্ত করেছি এটা লেখার ক্ষেত্রে যে পদ্ধতিগুলো অনুসরণ করা হবে সেইটা। বৈদেশিক ঋণ, জ্বালানি সহ নানা চুক্তি খতিয়ে দেখবে শ্বেতপত্র প্রণয়ন কমিটি। দেশ ও দেশের বাইরে অবস্থানরত নাগরিক ও অংশীজনদের মতামত নেওয়া হবে। সমাজের বিভিন্ন অংশের সাথেও আমরা আলোচনাতে যাব। সেই আলোচনাগুলো শুধু ঢাকায় না, ঢাকার বাইরেও হবে, এমনকি শুধু দেশের বাইরেও আমরা সেই আলোচনাগুলোকে নিয়ে যাচ্ছি। আলোচনায় তাদের মতামত, যে সমস্ত নাগরিকরা বিদেশে আছেন, যে সমস্ত নাগরিকরা ঢাকার বাইরে আছেন এবং ঢাকার ভিতরে যারা বিভিন্ন পেশায় যুক্ত আছেন, তাদের সকলের সাথেও আলোচনা এটা হবে। বাংলাদেশে যারা সমাজবিজ্ঞান, অর্থনীতি, এই রাষ্ট্রবিজ্ঞান এগুলির সাথে যারা যুক্ত বিশেষজ্ঞরা আছে, অধ্যাপকরা আছেন, সেই সমস্ত তাদের সাথে আমরা এই আলোচনাটা করছি। শিক্ষা ব্যবস্থা, ব্যাংকিং খাতের দুর্নীতি, কর আহরণ, অর্থ পাচারের অবাধ সুযোগ, দরিদ্র বিমোচন আর বৈষম্য হ্রাস সহ দেশের আর্থিক খাত নিয়ে কাজ শুরু হয়েছে বলে জানান কমিটির প্রধান। সাধারণ অর্থনৈতিক, সামষ্টিক অর্থনৈতিক বিষয় যেমন আছে, এটার ভিতরে খাতওয়ারি বিভিন্ন শিক্ষা, স্বাস্থ্য থেকে আরম্ভ করে জ্বালানি খাত ইত্যাদি আলোচনার ভিতরে আছে। আবার কিছু প্রাতিষ্ঠানিক ব্যাপারও আছে, সেটা হলো ব্যাংকিং খাতের আলোচনা আছে, অর্থ আহরণের, কর আহরণের ব্যাপার আছে, একই রকমভাবে পাচারকৃত অর্থ নিয়ে আলোচনা আছে, মেগা প্রজেক্ট নিয়ে আলোচনা আছে, দারিদ্র্য বিমোচন, আমাদের অসাম্য, বিভিন্ন আমাদের বৈষম্যের আলোচনা, সেগুলিও ভঙ্গুরতা, এগুলি নিয়েও আলোচনা হবে। সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী 2-3 দিনের মধ্যে প্রধান উপদেষ্টার কাছে প্রারম্ভিক একটি প্রতিবেদন দেবে কমিটি। আগামী 60 দিনের মধ্যে কাজ শেষ হওয়ার কথাও জানানো হয় এ সময়। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এবারও পাবনায় অর্জিত হয়নি সরকারি ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা। মিলারদের মতে, চালের দর নিয়ন্ত্রণ না করা গেলে ভবিষ্যতে সফলতার মুখ দেখবে না এ অভিযান। হুমকিতে পড়বে খাদ্য নিরাপত্তা। প্রতিনিধি শহীদুল ইসলামকে সাথে নিয়ে উৎপল মির্জার রিপোর্ট। গত 31 আগস্ট ছিল সরকারি ধান ও চাল সংগ্রহ অভিযানের শেষ দিন। 3 মাসের এ অভিযানে পাবনায় লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। চলতি মৌসুমে এ জেলায় 5,700 মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রার বিপরীতে অর্জিত হয়েছে মাত্র 1,512 মেট্রিক টন, আর 23,700 মেট্রিক টন চাল সংগ্রহ লক্ষ্যমাত্রার বিপরীতে অর্জিত হয়েছে 23,263 মেট্রিক টন। তালিকাভুক্ত মিল মালিকদের দাবি, ধান ও চালের মূল্য নিয়ন্ত্রণ করছে অটোমিলার সিন্ডিকেট।
মৌসুমে শুরুতেই তারা হাট বাজারে সিংহভাগ ধান কিনে মজুত করায় এ সংকটের সৃষ্টি হচ্ছে, ফলে ছোট মিলারদের পক্ষে সম্ভব হয় না ধান ও চাল সরবরাহ করা। তারা হাটে অনেক ধান কিনে ফেলে, এই জন্য আমাদের ছোট ছোট মিলাররা, আমরা হাস্কিং মিল যারা ধান সময় মতো কিনতে পারি না এবং সঠিকভাবে ব্যবসা করতে পারি না, অনেক মিল বন্ধ হয়ে গেছে। এই মোটা চাউলটা এখন কৃষকরা লাগায় না, এটা রোপণ করে না, লাগায় না, যার কারণে ধানের দাম বেশি হয়ে যায়। যার কারণে ধান হেসানের মিলরা তো মার খেয়ে গেছে, এখন বড় বড় মিলের বাদ দিতেছে, বড় বড় মিলালারা এইগুলি নিয়ন্ত্রণ করতেছে। ছোট মিল আমার হিসেবে সেটা দিচ্ছি, এখন ওরা না দেওয়ার কারণেই তো দাম বেশি। 20 টন চাউল চুক্তি ছেড়ে চাউল আমরা দিয়ে দিছি। চালকল মালিক সমিতির দাবি, সংগ্রহ মূল্য বাজার মূল্যের চেয়ে বেশি হয়, অর্জিত হচ্ছে না ধান চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা। যারা একবার দুইবার মাল দেয়নি তাদেরকে এগ্রিমেন্ট করতে দেয়নি, আবার যারা এগ্রিমেন্ট করেছে তারা দিতে পারছে না, এই কারণে বাজার নিয়ন্ত্রণের বাইরে ছিল আমাদের। বাজার মূল্য সরকারের যে রেট দিয়েছে সেই রেটের চেয়ে বাজার মূল্য অনেক বেশি ছিল। তবে এবার ধান ও চাল সংগ্রহের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন জেলা খাদ্য অধিদপ্তরের কর্মকর্তারা। সংগ্রহ মৌসুমের শুরুতে যেসব মিলার চুক্তিযোগ্য ছিল কিন্তু তারা চুক্তি করেনি, সেই সব মিলকে মিলের লাইসেন্স বাতিল করা হয়েছে মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী। আর এখন যারা চুক্তি করেছিল, চুক্তি করে তারা চাল দেয়নি বা পুরোপুরি আংশিক দিয়ে পুরোটা শোধ করেনি, তাদের ক্ষেত্রে মন্ত্রণালয়ের পরবর্তী নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। মৌসুমের শুরুতেই সরাসরি ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের কাছ থেকে ধান ক্রয় এবং এ দুটি অত্যাবশ্যকীয় পণ্যের মজুতদারি বন্ধ সহ মূল্য নিয়ন্ত্রণের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। উৎপল মির্জা, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। নেতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকার শেয়ার বাজারের লেনদেন। সার্বিক সূচক ডিএসএক্স 17 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 5786-তে। বেচাকেনা হয়েছে 726 কোটি টাকার শেয়ারের মালিকানা। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 102টির, কমেছে 258টির, আর অপরিবর্তিত রয়েছে 38টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো সিটি ব্যাংক ক্যাপিটালের। ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক ডিএসএক্স ইন্ডেক্স গত দিনের চেয়ে 17 পয়েন্ট কমে গিয়ে 5786-তে এসে অবস্থান করছে। আজ দিনের শুরুতে মার্কেট কিছুটা ঊর্ধ্বগতি নিয়ে তার লেনদেন শুরু করে। পরবর্তীতে দিনের পুরোটা সময় জুড়ে বায়ার অ্যান্ড সেলারদের অ্যাক্টিভ থাকতে দেখা গেলেও দিন শেষে মার্কেট সেল প্রেশারের প্রবণতা বৃদ্ধি হওয়ার ফলে 17 পয়েন্ট নেগেটিভ রেখে আজকে তার লেনদেন শেষ করে। আজ মার্কেটে লেনদেনরত কোম্পানিগুলোর মধ্যে শেয়ার মূল্য বেড়েছে 102টি, কমেছে 258টি এবং অপরিবর্তিত ছিল 38টি কোম্পানির শেয়ার মূল্য। মার্কেটে আজ টোটাল টার্নওভার ছিল 726 কোটি টাকা। মার্কেটে গত সপ্তাহের এভারেজ টার্নওভার ছিল 792 কোটি টাকা এবং চলতি সপ্তাহে 3 দিনের এভারেজ টার্নওভার ছিল 908 কোটি টাকার মতো। আজকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ব্র্যাক ব্যাংকের, আজকে এদের প্রায় 34 কোটি টাকার মতো লেনদেন হয়েছে এবং দ্বিতীয়তে ছিল অলিম্পিক। ইন্ডেক্স কমার জন্য আজ বেশি কন্ট্রিবিউশন রেখেছে ব্যাটবিসি। গেইনার লিস্টে প্রথমে পাচ্ছি বঙ্গস লিমিটেড এবং দ্বিতীয়তে পাচ্ছি জিপিএইচ ইস্পাত লিমিটেড। ব্ল্যাকচিন প্রজাতির তেলাপিয়া মাছ নির্মূলে উঠে পড়ে লেগেছে থাইল্যান্ড। মাছটির ছড়িয়ে পড়া পরিবেশের জন্য ক্ষতিকর হয় এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। এবার 10 বিলিয়ন বাথের ক্ষতির আশঙ্কা করা হচ্ছে, কেননা চিংড়ি এবং শামুকের লার্ভা সহ অন্যান্য ছোট মাছ খেয়ে ফেলে এই তেলাপিয়া। তেলাপিয়া মাছ নির্মূলে উঠে পড়ে লেগেছে থাইল্যান্ড। মাছটির ছড়িয়ে পড়া পরিবেশের জন্য ক্ষতিকর হওয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। মূলত ব্ল্যাকচিন প্রজাতির তেলাপিয়া থাইল্যান্ডে এতটাই ছড়িয়ে পড়েছে যে এতে ক্ষতিগ্রস্ত হয়েছে 17টি প্রদেশ। এখন অনেকেই পানিতে নেমে মাছটি ধরার চেষ্টা করছেন। এছাড়া এর জেনেটিক পরিবর্তনের মাধ্যমেও নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে। কিভাবে তেলাপিয়া এমন দ্রুত ছড়াচ্ছে তা জানতে তদন্তের নির্দেশও দিয়েছে থাইল্যান্ডের পার্লামেন্ট। এর আগেও ব্ল্যাকচিন তেলাপিয়ার প্রাদুর্ভাবের সম্মুখীন হয়েছে থাইল্যান্ড, তবে এবারের প্রাদুর্ভাব এর আগের রেকর্ডকে ছাড়িয়ে গেছে। এবার ব্ল্যাকচিন তেলাপিয়ার কারণে 10 বিলিয়ন বাথের ক্ষতির মুখে পড়বে থাইল্যান্ড। সংশ্লিষ্টরা বলছেন, মূল সমস্যা হল ব্ল্যাকচিন তেলাপিয়া অন্য ছোট মাছ, চিংড়ি এবং শামুকের লার্ভা শিকার করে, যেগুলো থাইল্যান্ডের গুরুত্বপূর্ণ জলজ সম্পদ।
ব্ল্যাক চিন তেলাপিয়ার ছড়িয়ে পড়া ঠেকাতে কয়েক মাস ধরে থাই সরকার মানুষকে এ মাছ ধরতে উৎসাহিত করছে। এই মাছ মিঠা পানিতে বেড়ে উঠলেও স্বচ্ছ ও নোনা পানিতেও বেঁচে থাকতে পারে। বর্তমানে 1 কেজি তেলাপিয়া ধরতে পারলে পুরস্কার হিসেবে 15 বাত দেয় থাইল্যান্ড সরকার। তবে থাই সরকার এমন একটি মাছের বিরুদ্ধে লড়াই শুরু করেছে যার প্রজনন দ্রুত ঘটে। একটি মা তেলাপিয়া একবারে 500টির বেশি মাছের জন্ম দিতে সক্ষম। 14 বছর আগে চারোয়েন পোকফান্ট ফুড নামের একটি কোম্পানি থাইল্যান্ডে পরীক্ষামূলকভাবে 2000 তেলাপিয়া মাছ ঘানা থেকে এনেছিল। যদিও পরে কোম্পানিটি জানায় সব মাছ তারা মেরে মাটি চাপা দিয়েছে। তারপরও দ্রুত বংশবিস্তারের কারণে সেই ব্ল্যাক চিন তেলাপিয়া এখন বাস্তুতন্ত্রের ভারসাম্যের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। পলাশ রঞ্জন রায়, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময়ে দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।